18 অ্যাফোরিজম নং 18 সাবজেক্ট হচ্ছে টোটালিটি অফ সিমটমস, লক্ষণ সমগ্র। একজন অসুস্থ ব্যক্তির দেহে যে সাইন এবং সিমটমস বর্তমান থাকে সেগুলোকে সম্মিলিতভাবে টোটালিটি অফ সিমটমস বলা হয়ে থাকে। আর এই টোটালিটি অফ সিমটমসই হচ্ছে আজকের অ্যাফোরিজমের আলোচ্য বিষয়। সামারিতে আসি। উইদাউট টোটালিটি অফ সিমটমস ইনক্লুডিং মোডালিটিস নাথিং ক্যান বি ডিসকভার্ড ইন এ ডিজিজ। উইদাউট টোটালিটি অফ সিমটমস লক্ষণ সমগ্র ব্যতীত, ইনক্লুডিং মোডালিটিস হ্রাস বৃদ্ধি সহ, নাথিং ক্যান বি ডিসকভার্ড কোনো কিছুই আবিষ্কৃত হয় না বা কোনো কিছুই জানা যায় না, ইন এ ডিজিজ পিকচার একটি রোগচিত্রের। এখানে বলা হয়েছে যে একটি রোগে সহচর হ্রাস বৃদ্ধি সহ সমগ্র লক্ষণ সমষ্টি ব্যতীত কোনোভাবেই রোগচিত্র সম্পর্কে বিস্তারিতভাবে কোনো কিছু জানা যায় না। দেয়ার ইজ নো ডাউট দ্যাট টোটালিটি অফ সিমটমস ইন দ্য অনলি ইন্ডিকেশন অফ ডিজিজ অ্যান্ড অনলি গাইড টু সিলেক্ট এ মেডিসিন। দেয়ার ইজ নো ডাউট কোনো সন্দেহ নেই দ্যাট টোটালিটি অফ সিমটমস লক্ষণ সমষ্টি ইজ দ্য অনলি ইন্ডিকেশন একমাত্র নিদর্শন অফ ডিজিজ রোগের, অ্যান্ড অনলি গাইড একমাত্র সহায়ক টু সিলেক্ট মেডিসিন ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। এখানে বলা হয়েছে যে কোনো সন্দেহ নেই যে লক্ষণ সমষ্টি হচ্ছে রোগের একমাত্র নিদর্শন এবং ওষুধ নির্বাচনের ক্ষেত্রে একমাত্র সহায়ক। ব্যাখ্যায় আসি। চিকিৎসা বিজ্ঞান মডার্নাইজ হচ্ছে, দিন দিন নতুন নতুন ডিজিজ আবিষ্কার হচ্ছে, নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা আবিষ্কার হচ্ছে, যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে। এই আধুনিকায়নের ফলে চিকিৎসকগণ মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে মেডিসিন সিলেকশনের অসংখ্য পদ্ধতি আবিষ্কার করছে। যেমন ডিজিজটি টিউবারকুলোসিস বা যক্ষা কিনা সেটা জানার জন্য মাইক্রোস্কোপের মাধ্যমে টিউবারকুলার বেসিলাস বা জীবাণু অবলোকন করতে হবে। আবার রোগটি সিফিলিস কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য ওয়াশারম্যান টেস্টের মাধ্যমে পরীক্ষা করতে হবে, না হয় ওষুধ নির্বাচন হবে না। ওয়াশারম্যান টেস্ট এটা সম্পর্কে হয়তো আপনারাও পরিচিত। এটা সিফিলিস নির্ণয়ের জন্য একটি পরীক্ষা যেটি ডেভেলপ করেছেন অগাস্ট বন ওয়াশারম্যান, তার দুই বন্ধু অ্যালবার্ট নেইজার এবং কার্ল ব্রুক সহ। যা হোক, এখানে আপনারা লক্ষ্য করেছেন টিউবারকুলোসিস এবং সিফিলিস এই ডিজিজগুলো সম্পর্কে নিশ্চিত হতে গেলে মাইক্রোস্কোপ দ্বারা পরীক্ষা করে জীবাণু আছে কিনা সেই সম্পর্কে নিশ্চিত হতে হয়। এটাই বর্তমান চিকিৎসা ব্যবস্থার নিয়ম। কিন্তু মহাত্মা হেনিম্যান এর বিপরীত কথা বলেছেন। তিনি মনে করেন এইসব পরীক্ষা নিরীক্ষা দ্বারা রোগ নির্ণয় বা ওষুধ নির্বাচন যথার্থ নয়। তিনি মনে করেন যে ওষুধ নির্বাচন করতে হবে পেশেন্টের বাহ্যিক পরিদৃশ্যমান টোটালিটি অফ সিমটমস বা লক্ষণ সমষ্টির ভিত্তিতেই। ডাক্তার হেনিম্যান ওষুধ সিলেকশনের জন্য রোগচিত্র নিরূপণকালে দুইটি বিষয়কে তিনি খুব গুরুত্বের সাথে নেন। তার একটি হচ্ছে টোটালিটি অফ সিমটমস বা লক্ষণ সমগ্র, আর দ্বিতীয়টি হচ্ছে মোডালিটিস বা রোগের হ্রাস বৃদ্ধি। উল্লেখ্য যে ওয়ান সাইডেড ডিজিজ বা এক লক্ষণ বিশিষ্ট রোগের ক্ষেত্রে কোনো ধরনের মোডালিটিস দেখা যায় না। সেই সব ক্ষেত্রে কিভাবে রোগের মূল্যায়ন করতে হবে তা যথাস্থানে আলোচনা করা যাবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডিজিজের মোডালিটিস বা হ্রাস বৃদ্ধি থাকে। নানা কারণেই ডিজিজের মোডালিটিস বা হ্রাস বৃদ্ধি বা যেটাকে আমরা বলি অ্যাগ্রাভেশন এমিলিওরেশন ঘটতে পারে। আমি এখানে কয়েকটি কারণ বলছি। নাম্বার 1, ম্যাটেরিওলজিক্যাল রিডাকশান বা আবহাওয়াগত হ্রাস বৃদ্ধি। নাম্বার 2, সার্কুলেটরি রিডাকশান বা সঞ্চালনগত হ্রাস বৃদ্ধি। নাম্বার 3, টাইম রিডাকশান বা সময়গত হ্রাস বৃদ্ধি। নাম্বার 4, হাইপোথার্মিয়া তাপ ঠান্ডাজনিত হ্রাস বৃদ্ধি। নাম্বার 5, ডায়েটারি ডিফিসিয়েন্সি খাদ্যজনিত হ্রাস বৃদ্ধি। ডিজিজের প্রকৃত চরিত্র নির্ণয় করতে হলে টোটালিটি অফ সিমটমসের পাশাপাশি এই সকল মোডালিটিস বা হ্রাস বৃদ্ধিকে গুরুত্বের সাথে মূল্যায়ন করতে হবে। কারণ হচ্ছে ডিজিজ
তার মোডালিটিসের মাধ্যমে যথার্থ চিকিৎসা পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে। যেমন কোনো ডিজিজে পেশেন্ট ঠান্ডা চায়, তখন বলে যে ফ্যান চালাও বা এসি ছাড়ো। আবার কোনো ডিজিজে পেশেন্ট গরম চায়, তখন বলে দরজা জানালা বন্ধ করো, কম্বল দাও, কাঁথা দাও। আবার কোনো ডিজিজের ক্ষেত্রে পেশেন্ট চাপ পছন্দ করে। চাপ বলতে বোঝানো হচ্ছে অতিরিক্ত কাজের ব্যস্ততা, সারাক্ষণ কাজকর্মে থাকলেই সে ভালো থাকে। আবার কোনো ক্ষেত্রে পেশেন্ট চাপ অপছন্দ করে, বলে যে অতিরিক্ত কাজের প্রেসারে আমার শরীরটা খারাপ যাচ্ছে, অসুস্থতা ফিল করছি। আবার কোনো ডিজিজ মুভমেন্টে উপশম হয়, যেমন বাতের ব্যথার পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রে রেস্টে থাকলে তার ব্যথা বৃদ্ধি পায়, তখন মুভমেন্ট করে, হাঁটা চলা করলে সে আরাম বোধ করে। আবার কোনো পেশেন্টের ক্ষেত্রে ঠিক তার বিপরীত, রেস্টে থাকলে তার জন্য মঙ্গলজনক। যেমন জন্ডিসের পেশেন্ট যত বিশ্রামে থাকে ততই তার জন্য ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি রোগের চাওয়া অনুসারে রোগীর ইচ্ছা পরিবর্তিত হয়। যেমন কোনো ক্ষেত্রে রোগী অভ্যাসগতভাবে টেবিল সল্ট বা কাঁচা লবণ খায়, কিন্তু রোগের ক্ষেত্রে লবণ অপছন্দ করতে দেখা যায়। পেশেন্টের পারিবারিক শিক্ষা এবং অভ্যাস অনেক ক্ষেত্রে রোগের প্রকারযোগ্য আকাঙ্ক্ষাকে প্রচ্ছন্ন করে দেয়। যেমন কোনো শিশু ছায়া দেখে ভয় পায়, আবার কোনো শিশুকে দেখা যায় যে তারা ছায়ার সাথে খেলা করে, তার পরিবার তাকে এই বিষয়টাতে স্বাভাবিক করে দিয়েছে। পেশেন্টের রোগ সংক্রান্ত আকাঙ্ক্ষাকে সুস্থ অবস্থার অভ্যাস এবং পারিবারিক শিক্ষা থেকে আলাদা করতে হবে। তার মানে সব সময়ের লক্ষণের থেকে অসুস্থ অবস্থায় যেই লক্ষণগুলো পাওয়া যায় সেগুলোকেই গুরুত্বের সাথে সংগ্রহ করতে হবে। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান মানুষের সুস্থ অবস্থাকে এবং অসুস্থ অবস্থাকে টোটালিটি অফ সিমটমসের মাধ্যমে পৃথক করেছেন। তারপর পেশেন্টের অসুস্থ অবস্থার চিত্রটাকে স্বতন্ত্র করে দেখিয়েছেন। রোগ চিত্রকে ব্যক্তি স্বতন্ত্রকরণের একমাত্র পথ হচ্ছে টোটালিটি অফ সিমটমসকে মোডালিটিস সহ মূল্যায়ন করা। তবে সব ক্ষেত্রেই পেশেন্টের পারিবারিক শিক্ষাগত এবং অভ্যাসগত বিষয়গুলো সম্পর্কে অবগত হয়ে পেশেন্টের মরবিড ডিজায়ার বা রোগগত আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করতে হবে। কারণ অসুস্থ অবস্থায় রোগীর ইচ্ছা সংক্রান্ত লক্ষণ সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়রূপে পরিগণিত হয়। এখানে রোগে রোগীর ইচ্ছা বলার কারণ হচ্ছে কোনো ক্ষেত্রে আপাতদৃষ্টিতে রোগের ইচ্ছা এবং রোগীর ইচ্ছা পরস্পর বিপরীত মনে হয়। যেমন রোগী শীতকাতর, কিন্তু মাথায় ঠান্ডা প্রয়োগে সে উপশম বোধ করে। আর্সেনিক অ্যালবাম মেডিসিনটা এইরকম দ্বৈত আকাঙ্ক্ষা উৎপাদন করে। একইভাবে লাইকোপোডিয়াম মেডিসিনটিতেও এইরকম দ্বৈত আকাঙ্ক্ষা দেখা যায়। ক্যালিয়ার্ডের পেশেন্ট গরম কাতর, কিন্তু ঠান্ডা খাবারে তার অ্যাগ্রাভেশন হয়। আবার ফসফরাস পেশেন্ট শীতকাতর, কিন্তু সে পেটে ঠান্ডা খাবার চায়। অতএব দেখা যাচ্ছে যে অনেক মেডিসিন সুস্থ শরীরে দ্বৈত আকাঙ্ক্ষা উৎপাদন করে। আসলে মূলত রোগের আকাঙ্ক্ষা এবং রোগীর আকাঙ্ক্ষা একই, তার দ্বৈত প্রকৃতি বিশিষ্ট হতে পারে। সার কথা হচ্ছে যে ডিজিজের সহচর মোডালিটিস বা অ্যাগ্রাভেশন অ্যামিলিওরেশন বা হ্রাসবৃদ্ধি সার্বিকভাবে ডিজিজটিকে বৈশিষ্ট্যমণ্ডিত করে, অর্থাৎ টোটালিটি অফ সিমটমস বা লক্ষণ সমষ্টি আকারে প্রকাশ করে। তাই সিমিলার মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে টোটালিটি অফ সিমটমস বা লক্ষণ সমষ্টির পাশাপাশি এই মোডালিটিস বা হ্রাসবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে একটি কোশ্চেন আছে, হোয়াট আর দ্য রোল অফ টোটালিটি অফ সিমটমস ইন ড্রাগ সিলেকশন? ওষুধ নির্বাচনের ক্ষেত্রে টোটালিটি অফ সিমটমসের ভূমিকা কী? আরেকটি কোশ্চেন আছে, টোটালিটি অফ সিমটমস ইজ দ্য অনলি ইন্ডিকেশন অফ ডিজিজ টু সিলেক্ট মেডিসিন, এক্সপ্লেন। রোগের ওষুধ নির্বাচনের জন্য টোটালিটি অফ সিমটমস হচ্ছে একমাত্র নির্দেশিকা, বিষয়টি ব্যাখ্যা করতে বলা হয়েছে। সূত্রে আমরা আলোচনা করেছি যে টোটালিটি অফ সিমটমস বা লক্ষণ সমষ্টি ছাড়া ডিজিজ ডায়াগনোসিস এবং মেডিসিন সিলেকশনের অন্য কোনো উপায় নেই। রোগের ইন্ডিকেশন বা নিদর্শনই হচ্ছে টোটালিটি অফ সিমটমস বা লক্ষণ সমষ্টি। যে সকল সাইন এবং সিমটমসের মাধ্যমে আমরা একজন অসুস্থ ব্যক্তির শরীরের সামগ্রিক অবস্থা জানতে পারি,
তাকেই বলা হয়েছে টোটালিটি অফ সিমটমস বা লক্ষণ সমষ্টি। টোটালিটি অফ সিমটমস হচ্ছে আভ্যন্তরীণ রোগের বহিঃপ্রকাশজনিত প্রতিচ্ছবি। ভাইটাল ফোর্স বা জীবনী শক্তির মরবিড কন্ডিশন এই টোটালিটি অফ সিমটমসের মাধ্যমে প্রকাশিত হয়। সো এই টোটালিটি অফ সিমটমসের দ্বারাই ভাইটাল ফোর্স তার ক্ষতিকারক ডিজিজের উপযুক্ত মেডিসিনটি প্রত্যাশা করে। আবার যদি আমরা ম্যাটেরিয়া মেডিকার ভাষায় টোটালিটি অফ সিমটমসের সংজ্ঞা বলি, তা হলো যেই সকল সাইন এবং সিমটমসের মাধ্যমে মেডিসিনের রোগ উৎপাদিকা তথা আরোগ্যদায়িনী শক্তির পরিচয় পাওয়া যায়, সেটাই টোটালিটি অফ সিমটমস। অর্থাৎ টোটালিটি অফ সিমটমস যেমন ডিজিজের প্রতিচ্ছবি, ঠিক তেমনি মেডিসিনেরও প্রতিচ্ছবি। তাই মেডিসিন নির্বাচনের একমাত্র ভিত্তি হচ্ছে এই টোটালিটি অফ সিমটমস উইথ মোডালিটিস। ধন্যবাদ সবাইকে।